মিটুল হক বাংলা রক গানের পরিচিত কণ্ঠস্বর। ভিন্ন সব গানের কথা আর রক স্টাইলের জন্য জয় করে নিয়েছেন অগণিত ভক্ত শ্রোতাদের হৃদয়। স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকেই গানের যাত্রা শুরু। তারপরে 90-এর দশকে প্রিজনার্স ব্যান্ডের মাধ্যমে প্রথম হেভি মেটাল ব্যান্ড গঠন করেন। মূলত আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে ঢাকার তরুণদের মাঝে ঝড় তোলে প্রিজনার্স ব্যান্ড। তারপরে সুদূর আমেরিকাতে পাড়ি জমান, কিন্তু গান থেমে থাকে না। সেই অগণিত দর্শক শ্রোতার মন জয় করে একটা ভিন্ন স্টাইলে, ভিন্ন মাত্রায় আধুনিক গানকে, ব্যান্ডের গানকে সারা পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন মিটুল হক। আজ কথা বলবো তার সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো তুমি? খুবই ভালো। এই যে কফি উইথ মিটুল, এই প্রোগ্রামে আমরা তোমাকে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। আমরা প্রথমেই জানতে চাইবো এবার কেন বাংলাদেশে আসা? মূলত অনেকদিন ধরে আসলে ভাবছিলাম যে দেশে আসবো, ব্যাটে বলে মিলছি না। সেটা হচ্ছে টাইম, পরিবার, ক্যারিয়ার। তুমি তো জানো একটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট ফার্মে আছি আমি, সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে। সো ব্যস্ততা তো থাকে। এইবার মূলত আসা যে কয়েকটা প্রোগ্রাম নিয়ে আলোচনা হচ্ছিল অনেক দিন থেকেই। সো ওনারাও চাচ্ছিল ডিসেম্বর মাস তো বাংলাদেশে আসলে অনেক ধরনের প্রোগ্রাম হয়। সো সেটা সেইভাবেই শুরু আলোচনা। তারপর 3টা বড় প্রোগ্রামের কথা যখন বলা হলো, তখন ভাবলাম আসলে অনেক দিন যেহেতু যাওয়া হয় না, আর দেশের টান তো থাকেই। সেটাই। তো এবার যে মিশনে আসা, সেটা কি কিছুটা হলেও সফল হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আসলে আমি বলবো যে পুরোটাই সফল হয়েছে, সফলতার ঊর্ধ্বে। বিশেষ করে বাংলাদেশের মানুষের ভালোবাসা আমার অসম্ভব ভালো লাগছে। আমার মনে হয়েছে পুরোটাই সার্থক হয়েছে এত সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসে পুরো অ্যাক্টিভিটিসগুলো করা। অ্যাবসলিউটলি। আচ্ছা, 90 দশকে যে প্রিজনার ব্যান্ড যে করা হলো, তারপর একটা গোল্ডেন টাইম ছিল। এরপরে ব্যান্ডের যে গোল্ডেন টাইমটা রেখে তুমি নিউ ইয়র্ক চলে গেলে, তো ওখানে কিভাবে এটা ধরে রাখলে? আসলে 90s তো আমরা জানি যে একটা শুধুমাত্র ব্যান্ডের না, বিভিন্ন গানের একটা গোল্ডেন টাইম ছিল। সেই সময় অনেক পপুলারিটি ছিল অনেক ব্যান্ডের, এবং আমরা গান শুনতাম। খুব সুন্দর লিরিক্স থাকতো, সুর থাকতো, কথা থাকতো, ভালোবাসা থাকতো মানুষের গানে। সো সেই টাইমটার পরে যখন আস্তে আস্তে আমাদের একটু ইমিটেশনের একটা যুগ বলবো আমি, যে চলে আসলো, সেই মুহূর্তে আমার চলে যাওয়া বাইরে। তবে আমি যেটা করছি এবং করে আসছি সেটা হচ্ছে যে বাংলাদেশের গান, বাংলাদেশের ব্যান্ডের যে ধারাটাকে ওখানে ধরে রাখা। আমি একটা জিনিস ওখানে গ্যাপ পেয়েছি, সেটা হচ্ছে বাংলা ভাষাভাষীদের যেমন বিভিন্ন সাংস্কৃতিক চর্চা হচ্ছে, কিন্তু ব্যান্ডের গানের সেই চর্চাটা আসছিল না। যেহেতু আমি এই লাইনে ছিলাম এবং ওখানে একটু সময় পেয়েছি এবং আমার একটা প্যাশন ছিল, সেটাকে আমি চেষ্টা করেছি তুলে ধরার। শুধুমাত্র আমেরিকাতে না, আমি চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীর কাছে ছড়িয়ে দেওয়ার বাংলা ভাষা, বাংলা গান এবং বাংলা ব্যান্ডের গান। আচ্ছা, নিউ ইয়র্কে তুমি তো ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে আছো, এটা খুব ব্যস্ততম একটা পেশা। তারপর নিউ ইয়র্ক জায়গাটাই তো একটা ব্যস্ততম একটা জায়গা, এখানে সবাই শুধু কাজ কাজ কাজ। এর ভিতরে সঙ্গীতটা যে তুমি ধরে রেখেছো, পরিবারের সাপোর্টটা কিভাবে পেলে, বা কিভাবে তারা সাপোর্ট দেয় তোমাকে? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন এটা তোমার। আসলে নিউ ইয়র্ক হচ্ছে আমি যতটুকু জানি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম শহর। সেখানে রাত আর দিন বলে কিছু নেই, 24 ঘন্টা মানুষ দৌড়চ্ছে, কাজ করছে, এবং স্টক মার্কেট থেকে শুরু করে পয়সার সব জায়গাটাই হচ্ছে নিউ ইয়র্ক। সো সেই ক্ষেত্রে আসলে বাংলা ভাষার বা বাংলাদেশের গান এবং ব্যান্ডের গানটা ধরে রাখা একটু টাফ, অ্যাবসলিউটলি। আর আমার প্রফেশন হিসেবে আমি ব্যস্ত থাকি, কিন্তু আমার পরিবারে, বিশেষ করে আমার ওয়াইফ শাপলা, সে তো আমাকে ভীষণ সাপোর্ট করছে। সে যেহেতু বাচ্চাদের দেখাশোনা করছে, সেইখান থেকে একটুখানি সময় আমি বের করে চেষ্টা করছি আমার যে প্যাশন, যেটা গান এবং বাংলাদেশের গান, বাংলা ব্যান্ডের গান, এটাকে ধরে রাখার সেই চর্চাটা চালিয়ে যাচ্ছি। আর এটা আসলে হৃদয়ের ব্যাপার। আসলে দেশকে এত ভালোবাসি যে কোনোভাবে এটাকে আমি সরিয়ে রাখতে পারছি না। মানে এটা অংশ হয়ে গেছে জীবনের, না? একটা অংশ। মিটুল এন্ড তার গান, এইটা আমি মনে করি দুটো এক মিলেমিশে। অ্যাবসলিউটলি। এত ব্যস্ততা, এত প্রফেশনালিজম, তারপরও ওইটার বাইরে যে একটুখানি নিঃশ্বাস, একটুখানি সবুজ, একটুখানি ভালোবাসা, এটা একদম অক্সিজেন। এটা বাংলাদেশ, বাংলা গান, বাংলা ব্যান্ডের গান। এবার আমার মিটুলের কাছে যে প্রশ্নটা, আগে তো তুমি রক গান করতে, ইংলিশ গান করতে, এবং খুব স্টাইলিশভাবে এটা প্রেজেন্ট করতে। তো এটি থেকে তুমি একদম বাংলা গানে জাম্প করে শুধুমাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো এবং বাংলা গানকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছ। এই জার্নিটা কিভাবে শুরু হলো তোমার? খুব সুন্দর একটা প্রশ্ন শিমুল। আসলে
দেশে তো ছিলাম, দেশে গান করেছি, দেশে শো করেছি, প্রচুর শো করেছি আমি বিভিন্ন জায়গায়। একটা জিনিস আমি যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেই রিচটা পাচ্ছি এখন, বিশেষ করে আমি যখন নিউ ইয়র্কের স্টুডিওতে বসে গান করছি বা দাঁড়িয়ে গান করছি, সেটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ চলে যাচ্ছে শুধুমাত্র আমেরিকাতে না, কিন্তু এটা যাচ্ছে বাংলাদেশ, এটা যাচ্ছে অস্ট্রেলিয়াতে, এটা যাচ্ছে আমেরিকাতে, এটা ইউকেতে, বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী যারা আছে তারা সবাই দেখছে, শুনছে। সো এই যে রিচটা, এটাকে আমাদের শিল্পী যারা আমরা, আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের শুধুমাত্র গান করলেই তো হবে না, আমাদের একটা দায়িত্ব আছে। যেহেতু আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলাকে রিপ্রেজেন্ট করছি, আমাদের কালচার যেটা হচ্ছে ব্যান্ড কালচার বলো কিংবা আধুনিক সঙ্গীত বলো বা নজরুল, সেই কালচারটাকে রিপ্রেজেন্ট করছি। আমরা সবাই চেষ্টা করি আমাদের পক্ষ থেকে কতটা পারা যায়, যতটা পারা যায় ধরে রাখতে, ছড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে জিনিসটা যেন ধরে থাকে। আমাদের শিল্প সংস্কৃতি তারা যেন ক্যারি করতে পারে নেক্সটে, তারা যেন এটাকে নিয়ে আবার দৌড়াতে পারে। মশালের মতো জিনিসটা, এই যে আমরা মশাল করেছি না, ম্যারাথন, যেটা একজন আরেকজনকে দিয়ে দিয়েছি, সে আবার এগিয়ে নিয়ে যাচ্ছে। সো আমার পারপোজটা আসলে এইটাই, সত্যি কথা। এখন যেটা মেইন পারপোজ, একটা সময় আমি শো করেছি, হয়তো বা শো পয়সা নিয়েছি বা এন্টারটেইন হয়েছি নিজে, কিন্তু এখন মোর অ্যাবাউট গিভিং দ্য এন্টারটেইনমেন্ট টু দ্য পিপল, আদার পিপল, অডিয়েন্সকে, আর পাশাপাশি আমার বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের কাছে। সো এটা চেষ্টা করছি, এবং এই জন্যই আসলে বাংলাদেশের গান, বাংলা গানকে আমি প্রাধান্য দিচ্ছি। আমি কিন্তু কোনো হিন্দি গান গাই না, একটা দুইটা হয়তো এন্টারটেইনের জন্য গাই, মজার জন্য, ফান করার জন্য, ঘরোয়া কোনো পরিবেশে বা এরকম। কিন্তু যখন স্টেজ শো করছি বা প্রফেশনাল কোনো শো করছি, শুধু বাংলা গান এবং বাংলা ব্যান্ডের গান এবং বাংলা গান, অ্যাকচুয়ালি অন্যান্য গানও আমি নিয়ে আসছি অডিয়েন্সদের মাধ্যমে, যেন বাংলাদেশের ভাষা, বাংলাদেশকে এটা রিপ্রেজেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি। আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করে, তুমি তো হ্যাভি মেটাল গান করতে, রক গান, এগুলো থেকে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুর গানের প্রতি তোমার যে ভালোবাসা, এবং অনেকেও তোমাকে এরকম বলে যে আয়ুব বাচ্চুর উত্তরস্বরী, এরকমও হয়তো ডাকে, বা আমি কমেন্টসে পড়েছি তোমার লাইভগুলোতে। এই ভালোবাসাটা কবে থেকে কিভাবে তোমার মধ্যে আসলো, এবং এই গানকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো সব জায়গাতে? খুব চমৎকার কোয়েশ্চেন করেছো শিমুল। আসলে হেভি মেটাল, হার্ড রক, আমি কিন্তু ইংরেজি গানের থেকে আসা আমার ব্যাকগ্রাউন্ডটা, যদিও আমি যেটা আমার ক্লাসিক্যাল থেকে শুরু, বাংলা গান, ক্লাসিক্যাল, হারমোনিয়াম, তবলা, বিপ্লব দে ছিলেন আমার গুরু, তো সেখান থেকে আমার শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে। কিন্তু পরবর্তীতে যেহেতু পাশ্চাত্যে আমার ভাই বোনরা ছিলেন, তো তারা বাংলাদেশে নিয়ে আসতো এলপি, যেটা ছিল লং প্লে রেকর্ড, তারপর হচ্ছে বিভিন্ন গানের ক্যাসেট, সেগুলো থেকে আমার লিসেনিং থেকে শুরু করা। তো হেভি মেটাল, হার্ড রক থেকে আমি যখন শোতে করতাম, তারপর বাংলা গানের একটা ডিমান্ড ছিল, তো আজম খান, গুরু আজম খানের গান এবং পাশাপাশি অন্যান্য গান আমি যখন শুনতাম, আয়ুব বাচ্চু স্যারের গানও আমি শুনতাম। সো এলআরবি গানটা আমাকে ইম্প্যাক্ট করেছে, সেটা হচ্ছে আমার কেন যেন মনে হয়েছে এটা একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি একটা ব্যান্ড, এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি একজন শিল্পী ছিলেন উনি, আমি বলবো এখনও। তো সেইখানে ওনার গান যখন শুনলাম, ভালোবেসে ফেললাম, এবং মনে হলো আসলে আমার ধারা, আমার চিন্তা, আমার ভাবনাটা কেন যেন অনেকটা মিলে যায় ওনার গান এবং ওনার কণ্ঠে এবং উনার কথায়, উনার যে মনে হয় যে পুরো মানুষটাকেই ধারণ করছে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি। এবং উনার যে লিরিক্সগুলো, যে বাপ্পি খান, হ্যাঁ, উনার যে লিরিক্সগুলো মনে হচ্ছিল যেমন এগুলো আমারই কথা, আমারই লেখা আর কি, ঠিক আছে। আর আমার প্রথম অ্যালবাম তো অ্যাকচুয়ালি অলমোস্ট মোস্ট অফ দ্য সং আমি লিখেছি, আমি সুর করেছি। সো সেই ক্ষেত্রে আমি ভাবলাম আসলে এই দু একটা গান করতে হবে, এবং যখন আমি করলাম ওনার গানগুলো, একটু মানে আমরা যেটাকে বলি কভার করা, সে আমার অডিয়েন্সদের রেসপন্সটা এত ভালো ছিল যে আমি আসলে ভালোবেসে ফেলেছি ওনার গান। শুধুমাত্র গান না, ওনার কণ্ঠ, ওনার স্টাইল এবং সব কিছু। সো সেইভাবেই আসা আর কি বাচ্চু ভাইয়ের গানগুলো আমার কাছে। চমৎকার। আচ্ছা, এই কথার প্রসঙ্গ ধরে একটা কথা এসে যায়, বাইরে অন্যান্য দেশে, যেমন নিউ ইয়র্কে তো তুমি গান করো, তারপর আরও অনেক স্টেটে যাও, বা দেশের বাইরে ওই নিউ ইয়র্ক থেকে অস্ট্রেলিয়া, কানাডাতে তুমি অনেক জায়গায় শো করতে গেছো। আয়ুব বাচ্চুর গান কি ওইভাবেই পছন্দ করে বাংলা ভাষাভাষী যারা পরের প্রজন্মের, তারা কি এইভাবে তাদের মন ছুঁয়ে যেতে পারে এই গানগুলো? বাচ্চু ভাই তো আসলে ইন্টারন্যাশনালি পপুলার আমাদের বাংলাদেশের মানুষের কাছে, তারা যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, বাচ্চু ভাইকে আসলে আমি বলবো যে ব্যান্ডের গান যারা শোনে তারা বাচ্চু ভাইয়ের নাম জানে না এরকম কেউ নেই। সো বাচ্চু ভাই অবশ্যই। আর আমরা যারা এখন, উনি যেহেতু নেই, হ্যাঁ,
তো ওনার গানগুলো আমরা রিপ্রেজেন্ট করছি, ওনার গানগুলো আমরা করছি, পাশাপাশি বিভিন্ন কনসার্টে ওনার গান অন্যান্য শিল্পীরা করছে। আমি ইদানিং দেখছি অনেক বড় বড় ব্যান্ডও কিন্তু ওনার গান কভার করছে বিভিন্ন বড় বড় কনসার্টে। এটা খুব ভালো একটা ব্যাপার, কারণ ওনার গানকে আমরা আবার আরও পৌঁছে দিচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও, যারা বিভিন্ন কনসার্টে আসছে, বিভিন্ন অনুষ্ঠানে আসছে। সো ডেফিনেটলি হি ইজ ভেরি পপুলার এভরিওয়্যার, এভরি কর্নার ইন দ্য ওয়ার্ল্ড। একটা শেষ প্রশ্ন করতে চাই, বাংলাদেশে এখন গানের জগতে যে অবস্থা, ব্যান্ড এবং অন্যান্য যে শিল্পীরা গান করছে, সেটি নিয়ে তুমি যা দেখলে এবার এসে, সেটি নিয়ে তুমি বলবে এবং তোমার দর্শক শ্রোতা অডিয়েন্সের জন্য তোমার কি মেসেজ আছে সেটি আমরা শুনতে চাই। বাংলাদেশের আসলে আমি তো অনেক দিন, বহু বছর পরে আসলাম বাংলাদেশে এবার, এবং বাংলাদেশি গান তো আমি শুনছি প্রতিনিয়ত, প্রতিদিনই শুনছি। আমার মানে এটা তো একটা অংশ, জীবনের একটা অংশ, নিত্য প্রতিদিনের একটা অংশ। সো সেই হিসাবে আমি বলবো বাংলাদেশের গান আসলে অন্য ধারায় চলে এসছে, এখন মূল ধারা থেকে সরে গিয়েছে। আমাদের যেই ধারাটা ছিল 90-2000 দশকে, আমি বলবো 2000 পরেও, সেটা ছিল লিরিক্স বেইজ এবং আমাদের সংস্কৃতি বেইজ এবং মানুষের মন ছুঁয়ে যাওয়া, প্রাণ ছুঁয়ে যাওয়া সুর এবং গান ছিল সেগুলো। সো সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা এখন চলে এসেছি সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমাদের ভিউটাকে নিয়ে আসা হয়, ভিউ বাণিজ্য যেটা বলি আমরা, কিংবা বিজনেস ওরিয়েন্টেড কিংবা কমার্শিয়াল বলতে পারো। সো একটা গানে আমরা যখন আগে তোমার একজন পপুলার শিল্পী গান গাইতো, ঠিক আছে, আমাদের গুরু আজম খানের কথা যদি বলি, আমাদের আয়ুব বাচ্চু স্যারের কথা যদি বলি, আমরা যদি বলি হচ্ছে বিভিন্ন শিল্পীদের, নীলুফার ইয়াসমিন থেকে শুরু করে শাকিলা জাফর, আমি জাস্ট কয়েকজনের নাম এমনি বলছি উদাহরণস্বরূপ, ওনারা যখন গান করতেন তখন কিন্তু আমরা গান শুনতাম, গান শুনে চোখ বন্ধ করে নিজেরা হারিয়ে যেতাম আমাদের মতো করে আমাদের স্বপ্নের একটা পৃথিবীতে, তাই না? কিন্তু এখন যেটা হয়ে গেছে যে ইউটিউব, ফেসবুক এবং টিকটক এবং সব জায়গায় নাচে গানে ভরপুর একটা গানের ব্যাপার থাকে, একটা ছবির মতো হয়ে গেছে গানগুলো আর কি, যে ভিডিও করা হয় এবং ওখানেই ফোকাস করা হয়, যে ভিডিওগুলোতে ফোকাস করা হয়, গানে না। সো গান, আমি বলবো যে বাংলাদেশের গান এটা এখন আর শোনার গান না, এটা হচ্ছে দেখার গান হয়ে গেছে। সো সেইভাবে যদি আমরা বলি, একটু খারাপ লাগে, মন খারাপ লাগে আসলে ভীষণ, যে আমরা কালচার থেকে কি একটু সরে গেছি কিনা, পাশাপাশি অন্যান্য কালচারও ঢুকে গেছে আমাদের কালচারে অ্যাবসোলুটলি, বাট আমরা এটাকে আধুনিক না বলে আমি যেটা বলবো যে আমরা আসলে এটাকে কমার্শিয়াল চলে যাচ্ছি। সো আমার একটা মেসেজ থাকবে সবার প্রতি যে আমরা অরিজিনাল শিল্পীদের গান শুনবো, তাদেরকে সাপোর্ট অবশ্যই করবো। আমরা কভার করি, নিজের গান করি বা আমরা ইন্সপায়ার হই, কিন্তু অরিজিনাল শিল্পীদেরকে আমরা সাপোর্ট করব, তাদের চ্যানেল, তাদের গান, তাদের লিরিক্স যারা লিখেছেন, সুর করেছেন, তাদেরকে আমরা প্রাধান্য দেব, তাদেরকে আমরা উঠানোর চেষ্টা করব, নিয়ে আসার চেষ্টা করব স্ট্রিম লাইনে। আর আমরা আমাদের যে কালচার, এটা যেন না ভুলি, এটা আমরা যে কোত্থেকে এসেছি, বাংলাদেশ, বাংলা ভাষা এবং বাংলাদেশি কালচার, বিশেষ করে যেহেতু আমি ব্যান্ডকে রিপ্রেজেন্ট করি, যদিও আমি অন্যান্য গান করি, কিন্তু তারপরেও এটা আমার মেজরিটি পোর্শন আমার এটা। সো আমি বলবো যে ব্যান্ডের গানগুলোকে যেন আমরা একটু তুলে ধরি, যেন আমাদের বাংলাদেশের ব্যান্ডে যারা আছেন, ব্যান্ড শিল্পীরা যারা আছেন, তারাও স্ট্রিম লাইনে চলে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ শিমুল তোমাকে। আড্ডায় কেটে গেল অনেকটা সময়। কফি উইথ মিতুল, এই আয়োজন যে আমরা করতে পারলাম মিতুলের জন্য আমরা নিজেরাও গর্বিত। আমরা চাই বাংলা গানকে সে এইভাবেই সারা বিশ্বে ছড়িয়ে দিক, আর বাংলা গানের জয় হোক, সেই সাথে জয় হোক মিতুলের। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ শিমুল তোমাকে, অনেক ধন্যবাদ সোনার বাংলা টিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত রাখার জন্য, কফি উইথ মিতুল অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ।